পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা দিতে বলেছো তোমরা, তার ধারাবাহিকতা এখন দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। চলো আমরা শুরু করি। জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা আগেই জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়। তাহলে পরিবেশের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। মানুষ, পশু পাখি, গাছপালা এরা জীব। তাহলে মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। যে যে জিনিসটা তোমাদের পরীক্ষা আসবে সেটা আমি স্টার চিহ্ন দিয়ে দিব, তোমরা সেখান থেকে তোমাদের বইয়ে স্টার চিহ্ন দিয়ে নিবে। মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা ইত্যাদি জড় পদার্থ। যেগুলোতে জীবন থাকে না সেগুলোকে বলা হয় জড় পদার্থ। এদের মধ্যে মাটি, পানি, বায়ু ও সূর্য হলো পরিবেশের মৌলিক জড় পদার্থ। জীব ও জড় উপাদানসমূহ পরস্পর সম্পর্কযুক্ত। প্রথমে আমরা যেটা দেখছি, জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। জড়বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশের জড়বস্তু বলতে আমরা মাটি, পানি, বায়ু ইত্যাদিকে বুঝি। বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনোভাবে এইসব জড়বস্তুর উপর নির্ভরশীল। প্রথমে আমাদেরকে বলেছে জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল সেটা আমরা দেখব। পরে আমাদেরকে একটি কাজ দিয়েছে, জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা খুঁজে বের করি। যা করতে হবে, প্রথমে আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের যে সকল জড়বস্তুর উপর নির্ভর করি তাদের নাম নিচের ছকে দেওয়া আছে। যে কিছু জড়বস্তুর নাম এখানে দেওয়া আছে সেগুলো আমরা দেখব। এই জড়বস্তুগুলো কি কাজে ব্যবহার করা হয় তা খুঁজে বের করি। সেগুলো কোন কাজে লাগে সেটা আমরা খুঁজে বের করব। নিচের ছক পূরণ করে এখানে ছকটা আমরা পূরণ করব। এই ছকটা উদাহরণ হিসেবে একটির ব্যবহার দেওয়া আছে। প্রথমে দেখো জড়বস্তুর নাম এখানে দেওয়া আছে। কি কাজে ব্যবহার করা হয়? পানি। পান করা, গোসল করা এবং চাষাবাদের কাজে ব্যবহার করা হয়। এরপরে আছে বায়ু। বায়ু কোন কাজে? শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজে, আগুন জ্বালানোর কাজে, গাছের খাদ্য তৈরিতে সাহায্য করে। এরপরে যেটা আছে সূর্য, আলো দেওয়া, তাপ দেওয়া, গাছের খাদ্য তৈরিতে সাহায্য করা, কাপড় শুকানো ইত্যাদিতে কাজ করে। মাটি কিসে কাজ করে? ফসল উৎপাদন, গাছ জন্মানো, ঘরবাড়ি নির্মাণ, প্রাণীর বাসস্থান, এইসব জিনিসে মাটি কাজ করে বা মাটির ব্যবহার দেখা যায় এখানে। তো সেম বিষয়গুলো তোমরা এখানে বক্সের মধ্যে লিখে ফেলতে পারবে। দুই আমাদেরকে বলেছে এখান থেকে। ছকে আমরা যা লিখছি তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এবং নতুন কোনো ধারণা পেলে তা লিখে রাখি। এই সময় শিক্ষকের সহায়তা নেই। আমরা যদি সারসংক্ষেপটা দেখি, আমরা সর্বদা জড়বস্তুর উপর নির্ভরশীল। আমাদের শ্বাসকার্য চালানোর জন্য বায়ুর প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীবন অচল। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই। এছাড়াও আমাদের প্রয়োজনে ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড়বস্তু ব্যবহার করি। এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড়বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকা, বংশবৃদ্ধি এবং প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল। জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। আমাদের পরিবেশ, তো আমাদের একটা পরিবেশের চিত্র দিলে এখানে অনেক কিছুই আছে। প্রাণীর নির্ভরশীলতা। মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বসবাস করে। মাছ, কুমির, কাছিম ইত্যাদি পানিতে বসবাস করে। কোনগুলো পানিতে বসবাস করে, কোনগুলো মাটিতে বসবাস করে, নামগুলো একটু মনে রাখবে। বায়ুতে যে অক্সিজেন রয়েছে প্রাণীরা তা নিয়েই শ্বাসকার্য চালায়। উদ্ভিদের নির্ভরশীলতা। প্রাণীদের মতো উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। প্রাণীর মতো উদ্ভিদও শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন। এখানে হয়তো এটা বায়ুর অক্সিজেন না, এটা কার্বন ডাইঅক্সাইড হবে, কারণ এখানে বলেছে প্রাণীর মতো উদ্ভিদেরও শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন কেন প্রয়োজন হবে? নিশ্চয় উদ্ভিদের জন্য তো সাধারণত কি প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। তাও এটা তোমরা একটু আমাকে জানাবে। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। তো উদ্ভিদের সাথে কোনটা রিলেটেড? কার্বন ডাইঅক্সাইড। অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে 70 থেকে 90% পানি থাকে। কত পার্সেন্ট? 70 থেকে 90। খুবই গুরুত্বপূর্ণ। মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। শাপলা, কচুরিপানা, টোপাপানা ইত্যাদি উদ্ভিদের আবাসস্থল হলো পানি। তো কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো পুরোপুরি পানিতেই থাকে। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে। তাদের এই পারস্পরিক নির্ভরতা ও প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করে। তাহলে প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করে এই পারস্পরিক নির্ভরশীলতা।
তো এখানে আমরা অনেকগুলো দেখছি, প্রাণীও আছে, জড় বস্তু আছে, দুইটা আছে, উদ্ভিদ এবং প্রাণী আমরা দুইটাই দেখছি। উদ্ভিদের মধ্যে বাস করা প্রাণী সবগুলোই আমরা দেখছি। এখানে আছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ এবং প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল থাকে। কাজ, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা খুঁজে বের করা, একটার সাথে খুঁজে বের করা। এরপর আছে যা করতে হবে। উপরের চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। আমরা এই যে ছবিটা আছে একটু ভালো করে দেখে নাও। ছবিটা 2 আছে, চিত্র অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লেখো। তাহলে উদ্ভিদের এবং প্রাণীর দুইটাই আমরা লিখব। উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা, প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা। তো আমরা যদি উদ্ভিদের উপর প্রাণীর কী কী নির্ভরশীলতা আছে সেগুলো একটু দেখি। প্রথমে, প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। গাছ থেকে ফল, পাতা, শস্য ইত্যাদি পেয়ে প্রাণী বেঁচে থাকে। উদ্ভিদ প্রাণীদের আশ্রয় দেয়। গাছে পাখির বাসা যেমন। উদ্ভিদ থেকে পাওয়া অক্সিজেন প্রাণীর শ্বাস প্রশ্বাসে প্রয়োজন। প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা, প্রাণী উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। পরে হলো পাখি ও অন্যান্য প্রাণীর মাধ্যমে বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়ায়। প্রাণীর নিঃশ্বাসে নির্গত কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরিতে লাগে। এরপরে হলো প্রাণীর মল উদ্ভিদের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। তো একটা ওর উপর আরেকটা সুন্দরভাবে নির্ভরশীল, সেটা আমরা দেখেছি। এরপরে সারসংক্ষেপ, উদ্ভিদ ও প্রাণী কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। পরিবেশে বসবাস এবং বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক। প্রাণী শ্বাসক্রিয়ার যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ তা ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদে সালোক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, যেমন গাছের ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি বসবাস করে। উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তর প্রাণীদের উপর নির্ভরশীল। মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটে। পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব হতো না। পাখিরা ফল খায়। ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে। এর ফলে বীজের বিস্তরণ ঘটে। কিছু কিছু উদ্ভিদের বীজের সরাসরি অঙ্কুরোদ্গমন হয় না। এইসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে। তারপর সেগুলো থেকে উদ্ভিদের নতুন চারাগাছ জন্ম নেয়, যেমন বট, পাকুর প্রভৃতি উদ্ভিদ। এখানের মধ্যে আমরা যদি ছবি দেখি, দেখো গাছ থেকে কি গরু কি নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে। আবার গরুর যে মলগুলো পড়ছে সেখান থেকে এই শক্তি নিচ্ছে গাছে, এবং প্রাণীটা যখন মরে যায় সে মরা দেহ থেকেও কি নেয়, শক্তি নেয়। এবং উদ্ভিদ গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে আর গাছ উদ্ভিদ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো এখানের মধ্যে আমাদেরকে এই ছবিটা দিয়েছে। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে প্রকৃতিতে জড় উপাদানে পরিণত হয়। সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। এভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশে গতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে। উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা, মানে গাছ, প্রাণী এবং মানুষের সাথে সেটার নির্ভরশীলতা কেমন। আমরা উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল তা জেনেছি। এখন আমরা উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে জানব। উদ্ভিদ, প্রাণী ও মানুষ কিভাবে পরস্পর নির্ভরশীল। কাজ, উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা খুঁজে বের করা। প্রথমে যা করতে হবে। ধারণা চক্রটি ফাঁকা স্থানে উদ্ভিদ, প্রাণী ও মানুষের যা করতে হবে। ধারণা চিত্রটির ফাঁকা স্থানে উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লেখো। উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা সেটা লিখব। প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। আমরা এই বক্সটা এখন পূরণ করব। প্রথমে আমাদেরকে দিয়েছে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। প্রথমে, মানুষ খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। চাল, গম, ফল, শাকসবজি উদ্ভিদ থেকে পাওয়া যায়। পরে উদ্ভিদ থেকে অক্সিজেন পাওয়া যায়, যা শ্বাস প্রশ্বাসে প্রয়োজন। কাঠ দিয়ে ঘরবাড়ি, আসবাবপত্র তৈরি করা হয়। অনেক ওষুধ উদ্ভিদ থেকে তৈরি হয়। তো এখানের মধ্যে আমরা দেখেছি যে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা কেমন সেটা আমরা দেখেছি। এরপরে আমাদের যেটা আছে,
প্রাণীর উপর নির্ভরশীলতা। প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। মানুষ খাদ্যের জন্য প্রাণীর উপর নির্ভর করে। মাছ, মাংস, ডিম, দুধ প্রাণী থেকে পাওয়া যায়। পশম, চামড়া দিয়ে কাপড় ও জুতা তৈরি হয়। 4, গরু, মহিষ চাষাবাদে সাহায্য করে। প্রাণীর গোবর সার হিসেবে ব্যবহার হয়। মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। 1 নম্বরে আছে মানুষ উদ্ভিদ ও প্রাণীর যত্ন নেয়। 2 আছে মানুষ গাছ লাগিয়ে বন সৃষ্টি করে। 3 আছে পশু পাখির খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করে। মানুষ উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করে। 5 চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে প্রাণীর জীবন রক্ষা করে। তো এভাবে করে তোমরা এই বক্সটা সুন্দর করে পূরণ করতে পারবে। আমি তোমাদের বক্সগুলো সুন্দর করে গুছালো আকারে দিচ্ছি। সার সংক্ষেপ। বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীও বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীল। উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে। এগুলো হলো ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে মানুষ ও অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়। মানুষের ঘরবাড়ির আসবাবপত্র তৈরি উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়। প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, তো তোমরা একটু এগুলো ভালো করে দেখবে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলো আমরা প্রাণী থেকে পাই। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি ইত্যাদি প্রাণীর চামড়া, পশম ও হাড় থেকে তৈরি হয়। প্রাণীর হাড়ের গুঁড়ো থেকে সার তৈরি হয়। এই সার মানুষ ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়াও আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি। এগুলো থেকে আমরা যেমন খাদ্য পাই তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হই। মানুষের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। মানুষ প্রাণী ও উদ্ভিদের ওপর নানানভাবে নির্ভরশীল। আবার প্রাণী ও উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের উপর নির্ভরশীল। যেমন মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করে, বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয় ব্যবস্থা করে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত করে। মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে, রোগ, আগাছা ও প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে, বনায়নের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ও উদ্ভিদ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করে। 4 নম্বরে যেটা আছে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল। জীবনের জন্য সকল জীবের খাদ্য প্রয়োজন। প্রাণী ও উদ্ভিদ খাবারের জন্য একে অপরের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো কোনো প্রাণী ঘাস, লতাপাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। আবার কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হলো খাদক। তারা হলো কি? খাদক। আর যে সকল জিনিস খাওয়া হয় অর্থাৎ যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে তাকে খাদ্য বলে। তো খাদ্যকে এখান থেকে একটু জেনে নিবে। এরপরে বললো খাদ্য গ্রহণের বিবেচনায় প্রাণী ও উদ্ভিদ কিভাবে সম্পর্কযুক্ত। কাজ, খাদক ও খাদ্য নির্বাচন। যা করতে হবে, প্রথমে এখানে দেখো মানুষ হলো খাদক এবং মানুষ কি খায়, এই সব জিনিসগুলো খায়, তাহলে এগুলো হলো খাদ্য। চিত্রের জীবগুলোর খাদ্য ও খাদক সম্পর্ক নিয়ে দলে আলোচনা করি। আলোচনা শেষে প্রবাহ চিত্র ঘরগুলো পূরণ করি। সবুজ শাকসবজি, মাছ, মানুষ, তাহলে এগুলা কে খায়? মানুষ খায়। এরপরে হলো সার সংক্ষেপ। খাদ্য এবং খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। উপরের প্রবাহ চিত্রটিতে দেখা যায় পরিবেশের জীবগুলো খাদ্য গ্রহণ বিবেচনায় পরস্পর সম্পর্কযুক্ত। একটি খাদক অন্য প্রাণীর কাছে খাদ্য হিসেবে বিবেচিত হয়। এই সম্পর্কটি খাদ্য শৃঙ্খল হিসেবে পরিচিত। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের সম্পর্কের আরও কিছু জানি। খাদ্য শৃঙ্খল কি? বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন হয়। মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য থেকে যে শক্তি পায়, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়। খাদ্য এবং খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে এদেরকে উৎপাদক ও খাদক হিসেবে চিহ্নিত করা হয়। উৎপাদক: সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই উৎপন্ন করতে পারে। সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয়। খাদক:
প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। সবুজ উদ্ভিদ এবং তাদের তৈরিকৃত খাদ্যের ওপর প্রাণীরা নির্ভরশীল। এজন্য প্রাণীদেরকে বলা হয় খাদক। যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো প্রথম স্তরের খাদক, যেমন ঘাস ফড়িং, গরু, ছাগল, হরিণ ইত্যাদি। যে সকল প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তারা হলো দ্বিতীয় স্তরের খাদক, যেমন ব্যাঙ, শিয়াল ইত্যাদি প্রাণী। আবার দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো তৃতীয় স্তরের খাদক, যেমন সাপ, ঈগল, বাঘ ইত্যাদি। অধিকাংশ তৃতীয় স্তরের খাদক মাংসভোজী। খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে খাদ্য স্তর বা ট্রফিক লেভেল বলে। খাদ্যজাল কোনো বাস্তু সংস্থানে বিদ্যমান একাধিক খাদ্য শৃঙ্খল খাদক সম্পর্ক ভিত্তিতে একে অপরের সাথে যুক্ত থাকে। খাদ্য শৃঙ্খলসমূহ পরস্পর যুক্ত হয়ে জালের মতো জটিল যে অবস্থা তৈরি করে তাকে খাদ্যজাল বলে। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মাধ্যমে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের মধ্যে শক্তি ও খাদ্যের ভারসাম্য বজায় থাকে। যেমন এখানের মধ্যে একটা জিনিস দেখো, এই যে ঘাস ফড়িং, ও কি খায়? ঘাস খায়। আবার এই খরগোশ আছে, ও কি খায়? ঘাস খায়। এবং এই যে কাঠবিড়ালি আছে, ও কি খায়? ঘাস খায়। আবার এই কাঠবিড়ালিকে কি খায়? চিল খায়। আবার এই ইঁদুর ঘাস খায়। আবার ইঁদুরকে কে খায়? চিল খায়। সাপ আবার কি খায়? ইঁদুর খায়। তো এইভাবে দেখো, এটা পুরোপুরি জালের মতো বিছিয়ে আছে। এই জন্য এটাকে কি বলা হয়? এই জন্য এটাকে বলা হয় খাদ্যজাল। 5 থেকে আলোচনা করব শক্তি প্রবাহ। শক্তির প্রধান উৎস সূর্য। এ থেকে সৌরশক্তি বিভিন্ন জীবে সঞ্চারিত হয়। এই শক্তি কিভাবে এক জীব থেকে অন্য জীবে সঞ্চারিত হয় তা নিয়ে আমরা কাজ করব। প্রথমে প্রকৃতিতে জীব কোথা থেকে শক্তি পায়। কাজ, শক্তি কিভাবে প্রভাবিত হয় তা খুঁজে বের করা। প্রথমে যা করতে হবে এর মধ্যে আছে উপরের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করি। এখানে মধ্যে 2 আছে সূর্য থেকে শক্তি বিভিন্ন জীবে কিভাবে স্থানান্তর হয় তা খুঁজে বের করি। 3 নাম্বার, সূর্য থেকে শক্তি প্রথমে কোন জীবে স্থানান্তরিত হয়, পরবর্তী সময় তা কিভাবে অন্য জীবে স্থানান্তরিত হয়। নিচের প্রবাহ চিত্রে ফাঁকা জায়গায় লেখো। এখানের মধ্যে আমরা ফাঁকা জায়গার মধ্যে লিখব। পূরণকৃত প্রবাহ চিত্রটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেই। তো আমরা এই প্রবাহ চিত্রটা আলোচনা করব। তো প্রবাহের চিত্রের মধ্যে তুমি যদি দেখো সূর্য, সবুজ উদ্ভিদ, তৃণভোজী এবং মাংসাশী, তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা কি করতে পারো? বাদ দিতে পারো। যেমন তুমি চাইলে এখানের মধ্যে শেষের যে অংশটা আছে মাংসাশী প্রাণী, এটা বাদ দিতে পারো। তুমি লিখতে পারো সূর্য, সবুজ উদ্ভিদ, তৃণভোজী। তো এইভাবে করে চাইলে লিখতে পারো। এখানের মধ্যে এটা সুন্দর করে লিখে দিলে হবে। সারসংক্ষেপ, উদ্ভিদ প্রত্যক্ষভাবে ও প্রাণী পরোক্ষভাবে সূর্য থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে। শক্তি প্রবাহ সম্পর্কে আরও কিছু জানি। যেমন এখানের মধ্যে দেখো সূর্যের আলো ডিরেক্ট ঘাসে পড়তেছে। ঘাস খেয়ে এই স্তরের প্রাণীগুলো, প্রথম স্তরের প্রাণীগুলো বেঁচে থাকে এবং এই প্রথম স্তরের প্রাণীগুলোকে দ্বিতীয় স্তরের প্রাণীরা খেয়ে বেঁচে থাকে। এই দ্বিতীয় স্তরের প্রাণীকে তৃতীয় স্তরের প্রাণীরা খেয়ে বেঁচে থাকে। এই তৃতীয় স্তরের প্রাণীকে আবার চতুর্থ স্তরের খাদকরা খেয়ে বেঁচে থাকে। তো এই সব কিছুই আসতেছে কার থেকে? সূর্য থেকে। তাহলে সূর্যই হলো প্রধান উপাদান। পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য। একে সৌরশক্তি বলে। তাহলে সূর্যকে কি বলে? সৌরশক্তি। এই সৌরশক্তি সবুজ উদ্ভিদ বা উৎপাদকের দেহে সালোক সংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ বা জমা হয়। উৎপাদক বা সবুজ উদ্ভিদে এই শক্তি খাদ্য হিসেবে থাকে। প্রথম স্তরের খাদক সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ফলে উদ্ভিদের শক্তি প্রথম স্তরের খাদকে প্রবাহিত হয়। এভাবে শক্তি পর্যায়ক্রমে প্রথম স্তরের খাদক হতে দ্বিতীয় স্তর, তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদকে পৌঁছায়। এভাবে শক্তির প্রবাহ চলতে থাকে। এই বাস্তু সংস্থানকে শক্তির প্রবাহ বলা হয়। খাদ্য স্তরের বিভিন্ন জীব এই শক্তি কাজে লাগিয়ে চলাফেরা সহ অন্যান্য কাজ করে। শক্তির এই প্রবাহ একমুখী। এর পরের টপিক যদি আমরা দেখি 6, পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয়তা। এরপর আমরা যেটা দেখব 6 নম্বর টপিক, পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা। পরিবেশের উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই ধাপগুলো জীবের আহার ও আশ্রয় জুগিয়ে থাকে। এই উপাদানগুলোর মধ্যে এক বা একাধিক উপাদান বিলুপ্ত হলে বা হ্রাস বৃদ্ধি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ ও জীবের পারস্পরিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন।
পরিবেশের বিভিন্ন উপাদানের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? এগুলো কিন্তু কোয়েশ্চেন, এগুলো তোমাদের ব্যাখ্যা করতে বলবে। কাজ, পরিবেশে বিভিন্ন উপাদানের প্রয়োজনীয়তা অনুসন্ধান করা। যা করতে হবে, প্রথমে মনে করি আমাদের দেশে গড় তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেল। এর ফলে কি কি সমস্যা তৈরি হতে পারে তা নিচের ধারণাচিত্রে খালি জায়গায় লেখো। পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেল, তো এটা হলে কি কি হতে পারে সেটা আমরা লিখব। পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেলে কি কি হতে পারে সেটা আমি তোমাদেরকে এখানে এভাবে দিচ্ছি, তোমরা এক একটা বক্সে এক একটা লিখে নেবে। বরফ গলে যায়, এতে করে পানি বেড়ে যাবে। খরা দেখা দেয়, পানি একেবারে শুকিয়ে যাবে যদি তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় গরমের কারণে, তাহলে খরা দেখা দিবে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এখান থেকে কয়েকটা দেখে তোমরা কি করতে পারবে, এখানে বক্সের আশেপাশে লিখতে পারবে। এখানে কয়টা আছে? 6টা। আমিও তোমাদেরকে কয়টা দিয়েছি? 6টা। ঠিক আছে। এরপরে সারসংক্ষেপ। আলো, বায়ু, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক। এই উপাদানগুলো আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি। পরিবেশের যে কোনো একটি উপাদানের অভাব হলে, দূষণ হলে ও পরিবর্তিত হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পরিবেশের উপাদানের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আরও কিছু জানি। আমরা আগেই জেনেছি পরিবেশে জীব ও জড়বস্তুর মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। প্রকৃতিতে জীব ও জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাই পরিবেশের একটি উপাদানের ভারসাম্য নষ্ট হলে জলবায়ু পরিবর্তিত, খরা, ফসলহানি, খাদ্যজাল ধ্বংস প্রভৃতি ঘটে থাকে। ফলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে, সমগ্র জীবজগতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষার জন্য পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা প্রয়োজন। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা একটু দেখে নিই। সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। আমরা এখানে যে সঠিক উত্তরগুলো আছে এগুলোতে টিক চিহ্ন দিব। জীবজগতের সকল শক্তির উৎস হলো সূর্য। নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? এখানে কোন উপাদানের জন্য উদ্ভিদ কার উপর নির্ভরশীল? প্রাণীর উপর। প্রাণী কি করে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাই প্রাণীর উপর উদ্ভিদ কি থাকে? নির্ভরশীল থাকে। কোন উপাদানের জন্য? কার্বন ডাই অক্সাইড উপাদানের জন্য। খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? সবুজ উদ্ভিদ হলো খাদ্য শৃঙ্খলের মধ্যে উৎপাদক। 2 শূন্যস্থান পূরণ। নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। কি বলে? উৎপাদক বলে। 1 নাম্বার। ড্যাশ প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। এখানে মৌমাছি, মাছ এগুলো হবে না। তৃণভোজী যারা ঘাস লতা খায় ওদের হলো যে কি? প্রথম শ্রেণীর খাদক। উদ্ভিদের বীজে বিস্তরণে সাহায্য করে পাখি, তাহলে উত্তর হবে এটা, পাখি। উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? মানে উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল সেটা আমরা দেখব। আমি সেম প্রশ্নগুলো তোমাদেরকে আবার একটু বড় করে দিব, তোমরা একটু ধৈর্য ধরো। উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ গ্রহণ করে, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। তাই উদ্ভিদ জড়বস্তুর উপর নির্ভরশীল। 2 আছে, উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল? উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণী ও পোকামাকড় পরাগায়নের সাহায্য করে এবং পাখি ও পাখির মাধ্যমে বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। তাই উদ্ভিদ বংশবিস্তারের প্রাণীর উপর নির্ভরশীল। নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহচিত্র তৈরি করি। তো তাহলে এখানের মধ্যে দেখলাম উত্তর কি হবে? সবুজ ঘাস, ছাগল, মানুষ। এরপরে 4 বর্ণনামূলক প্রশ্ন উত্তর। উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? আমরা যদি সেটা দেখি, মানুষ, আমি যে এই প্রশ্নগুলো তোমাদেরকে দিব এগুলোর উত্তর একটু পরে বড় করে দিব যাতে তোমরা পরীক্ষায় লিখতে পারো। মানুষ ও প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ থেকে আমরা শস্য, ফল, শাকসবজি পাই। উদ্ভিদ অক্সিজেন দেয় যা শ্বাস প্রশ্বাসের প্রয়োজন। অনেক প্রাণী উদ্ভিদকে আশ্রয় হিসেবে গ্রহণ করে। তাই মানুষ ও প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। এর পরের প্রশ্ন যেটা আছে আমরা যদি দেখি, পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? পরিবেশের উপাদান যেমন মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কোনো একটি উপাদানের ভারসাম্য নষ্ট হলে পরিবেশে
খরা, বন্যা, রোদ ব্যাধি, জীববৈচিত্র্য ধ্বংসের মতো সমস্যা দেখা দেয়। তাই পরিবেশে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতার আলোকে জীব জগতের শক্তি প্রবাহ বর্ণনা করি। জীব জগতের শক্তির মূল উৎস হলো সূর্য। সবুজ উদ্ভিদের সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। তৃণভোজী প্রাণী উদ্ভিদ খেয়ে শক্তি পায়। মাংসাশী প্রাণী তৃণভোজী প্রাণীর খেয়ে শক্তি লাভ করে। এভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয়। আমরা সেম প্রশ্নগুলোর উত্তর যদি বড় আকারে দেখি, যেগুলো 10 নম্বর প্রশ্নের উপযোগী। উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী বিভিন্নভাবে নির্ভরশীল। উদ্ভিদ ছাড়া পৃথিবীতে কোনো জীবের অস্তিত্ব সম্ভব নয়। নিচে উদ্ভিদের উপর মানুষ ও প্রাণীর নির্ভরশীলতা বিস্তারিত আলোচনা করা হলো। প্রথমত, খাদ্যের জন্য নির্ভরশীলতা। মানুষ ও প্রাণীর প্রধান খাদ্যের উৎস হলো উদ্ভিদ। উদ্ভিদ থেকে চাল, গম, ভুট্টা, ফল, শাকসবজি ইত্যাদি পাওয়া যায়। তৃণভোজী প্রাণী সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এবং মানুষ ও মাংসাশী প্রাণী পরোক্ষভাবে উদ্ভিদের উপরেই নির্ভরশীল। দ্বিতীয়ত, অক্সিজেনের উপর নির্ভরশীলতা। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে। মানুষ ও প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য এই অক্সিজেন অত্যন্ত প্রয়োজনীয়। তৃতীয়ত দিয়েছে আশ্রয়ের জন্য নির্ভরশীলতা। অনেক প্রাণী গাছকে বাসস্থান হিসেবে ব্যবহার করে। পাখি গাছে বাসা বাঁধে এবং বন বহু প্রাণীর আশ্রয়স্থল। তো এইভাবে করে বাকি অংশটা পড়বে। দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমরা যেটা দেখব, পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা প্রয়োজন কেন? সেম প্রশ্নটা আমি তোমাদেরকে বড় করে দিচ্ছি। পরিবেশের উপাদানগুলো যেমন মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। এইসব উপাদানের ভারসাম্য রক্ষা করা না হলে পরিবেশে ভয়াবহ সমস্যা দেখা দেয়। প্রথমত, জীবন রক্ষার জন্য প্রয়োজন। পরিবেশের ভারসাম্য বজায় থাকলে মানুষ, প্রাণী ও উদ্ভিদ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। দ্বিতীয়ত, প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও ভূমিধসের মতো দুর্যোগ বাড়ে। তৃতীয়ত, জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ভারসাম্য নষ্ট হলে তাপমাত্রা বৃদ্ধি পায়, বরফ গলে যায় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়। চতুর্থত, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রয়োজন। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে বহু উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। তো এইভাবে করে তোমরা এই প্রশ্নটারও আনসার লিখে ফেলবে সুন্দর করে। প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতার আলোকে জীব জগতে শক্তির প্রবাহ বর্ণনা করি। তো আমরা এখানে শেষে যেটা দেখেছি সেই প্রশ্নটাই বড় করে দিচ্ছি তোমাদেরকে। জীব জগতে শক্তির মূল উৎস হলো সূর্য। সূর্যের শক্তির মাধ্যমেই পৃথিবীতে জীবের অস্তিত্ব টিকে আছে। শক্তির এই চলাচলকে শক্তি প্রবাহ বলা হয়। প্রথমে সূর্যের আলো সবুজ উদ্ভিদের উপর পড়ে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের শক্তিকে খাদ্য শক্তিতে রূপান্তর করে। এই কারণে উদ্ভিদকে উৎপাদক বলা হয়। তো এইভাবে করে তোমরা এখানের আনসারটাও সুন্দর করে লিখে ফেলবে। বাকি অধ্যায়গুলো প্রয়োজন হলে নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে।